হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকে পড়াশোনা শুরু করছো। জোর কদমে পড়াশোনা শুরু করে দাও, পরীক্ষা কিন্তু আর আমাদের খুব একটা বেশি বাকি নেই। ওকে, তো আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ডিভিশন করে, অর্থাৎ উত্তর ভারত, মধ্য ভারত আর দক্ষিণ ভারত ডিভিশন করে আমি তোমাদেরকে পড়াবো। কারণ তোমাদেরকে বলেছিলাম যে ভারতবর্ষের ইতিহাসটা যখন সর্বভারতীয় হয়ে যাচ্ছে তখন আমরা উত্তর ভারত দক্ষিণ ভারত ভাগ করছি না, কিন্তু পরবর্তীকালে যখন সেগুলো ভেঙে যাচ্ছে তখন ছোট ছোট অঞ্চল যখন হচ্ছে তখন সেখান থেকে যারা প্রমিনেন্ট, ইতিহাসের ক্ষেত্রে প্রমিনেন্ট, যেখান থেকে প্রশ্ন আসে আমাদের বিভিন্ন পরীক্ষাতে, সেই বংশগুলোকে আমাদেরকে পড়তে হয়। তো সেক্ষেত্রে এতদিন পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের পরবর্তী অংশে আমরা দেখলাম খানিকটা দক্ষিণ ভারতকে টাচ করলাম, তার কারণ সাতবাহন বংশ মগধ থেকে ট্রান্সফার হয়ে মহারাষ্ট্র হয়ে আন্ধ্র সাতবাহন বা অন্ধ্রপ্রদেশে চলে গেছে। উত্তর ভারতে কারা ঢুকছে? বিদেশিরা ঢুকেছে। বিদেশিরা যখন ঢুকলো ইন্দো গ্রিক, শক, পল্লব, কুষাণ এরা ঢুকেছে। পরবর্তীকালে যখন দেখব কুষাণ থেকে আস্তে আস্তে করে গুপ্তরা বেরিয়ে যাচ্ছে, বাঁকাটোকরা বেরিয়ে যাচ্ছে, দক্ষিণ ভারতের কিছু অংশে বাঁকাটোকরা থাকছে, আর উত্তর ভারত পুরোটা জুড়ে কারা থাকছে? গুপ্তরা থাকছে। এই তো বেসিক হিস্ট্রি আমরা জেনেছিলাম। তো আজকে যেটা পড়বো, গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে কি হয়েছে? উত্তর ভারতে ছোট ছোট সাম্রাজ্য তৈরি হয়েছে। যেমন ধরো থানেশ্বর যুক্ত এলাকা, যেটা যেটা আমাদের আমাদের বর্তমান যেটাকে আমরা বলছি রাজস্থান বা মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ, সেই অংশে হয়ে যাচ্ছে কি আমাদের 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 কি বলে পুষ্যভূতি বংশ। থানেশ্বর যে অঞ্চলটা তাকে বলা হচ্ছে পুষ্যভূতি বংশ। এই সময় মৈত্রক বংশ, গুজরাট এলাকাতে মৈত্রক বংশ, নিচে চলে আসছে চালুক্য বংশ। কোথায়? দক্ষিণ ভারতে শুরু হচ্ছে চালুক্য বংশ। আর আমাদের বাংলাতে তখন তৈরি হয়ে গেছে গৌড় বংশ। শশাঙ্কের কথা আমরা জানবো, গৌড়াধিপতি শশাঙ্ক। ওকে, তাহলে দেখো এই সময় আমরা কাদেরকে পাচ্ছি? এই সময়টাতে আমরা পাচ্ছি কি থানেশ্বরী পুষ্যভূতি বংশ উত্তর ভারতে, মধ্য ভারতে পাচ্ছি চালুক্য বংশ, দক্ষিণ ভারতে পাচ্ছি পল্লব বংশ। কি বংশ? পল্লব বংশ। তাহলে আজকের ইতিহাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থানেশ্বরের পুষ্যভূতি বংশ, মধ্য ভারতে বা দক্ষিণ, যেটা দক্ষিণ ভারত, আর একটা সুদূর দক্ষিণ ভারত বলেছিলাম, উত্তর ভারতে থানেশ্বরের পুষ্যভূতি বংশ। তারই রিলেটিভ একজন এখানে ছিলেন গ্রহবর্মা, যিনি কনৌজের অধিপতি। ঠিক আছে, যেখানে আমাদের রাজশ্রীকে বিয়ে দেওয়া হবে, প্রভাকর বর্ধনের কন্যা, এখানে বিয়ে দেওয়া হবে গ্রহবর্মার সঙ্গে আমাদের কনৌজের অধিপতি। ছেড়ে দাও, ওইসব ইতিহাস তোমাদের দরকার নেই। তোমাদের যেটা দরকার থানেশ্বরের পুষ্যভূতি বংশ। আমরা বেসিক্যালি হর্ষবর্ধনকেই নিয়ে পড়বো। খানিকটা আমি পিপিটিতে কিছু জিনিস আছে যেগুলো তোমরা চাইলে মনে রাখতে পারো, নাহলে আমি কেবলমাত্র হর্ষবর্ধনটাকে দেখাবো। আর দ্বিতীয় হচ্ছে চালুক্য বংশ। দ্বিতীয় পুলকেশীর নাম শুনেছ, সেই চালুক্য বংশ, বাতাপির চালুক্য বংশ যেখানে বলছি। এখানে কিন্তু তোমরা আমার ক্লাসে যেটা পাবে শুধু বাতাপির চালুক্য বংশ নয়, বাতাপির চালুক্য বংশ একটা সময় রাজত্ব করেছিল, তার কিছুকাল পরে মানে বাতাপির চালুক্য বংশ ধ্বংসের পরে সেখানে দেখবো আমরা আস্তে করে রাষ্ট্রকূট বংশের কথা আসবে। তারপরে আবার চালুক্য বংশ নূতন, মানে তারা সামন্ত অবস্থায় থেকে যাবে, আবার একটা সময় 150-200 বছর পরে আবার তাদের পুনরুত্থান হবে, যেটা যখন তাদের রাজধানী চেঞ্জ হয়ে যাবে, লতাতে চেঞ্জ হয়ে যাবে কিংবা কল্যাণীতে চেঞ্জ হয়ে যাবে, যেটাকে আমরা ওয়েস্টার্ন চালুক্য বলবো পরে। সেগুলো আমাদের ইতিহাসে এই মুহূর্তে টার্গেট ব্যাচে লাগবে না, ফাউন্ডেশন ব্যাচে সেগুলো আমরা পড়বো। তাহলে চালুক্য, আর সুদূর দক্ষিণে আমরা পাবো পল্লবদের ইতিহাস। তাহলে অ্যাট এ টাইম, মানে এই যে টাইম পিরিয়ডটা 625 সি অর্থাৎ 6th সেঞ্চুরি, যখন গুপ্ত সাম্রাজ্য সে 6th সেঞ্চুরি থেকে 7th সেঞ্চুরি, এই সময়টায় আমরা কি পাচ্ছি? থানেশ্বরের পুষ্যভূতি বংশ, চালুক্য বংশ আর পল্লব বংশ। এই তিনটে বংশ আজকে আমরা পড়বো। ওকে, একটু ভালো করে দেখে নাও, খুব একটা কঠিন নয়, মোটামুটি এখান থেকে প্রশ্ন আসে। থানেশ্বরের পুষ্যভূতি বংশ কি? পূর্ব পাঞ্জাবের কুরুক্ষেত্রের কাছে থানেশ্বরের এই বংশের উৎপত্তি। কোথায় হচ্ছে? পাঞ্জাবের আমাদের পূর্ব অংশ, মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, গুজরাটের পূর্ব অংশ, রাজস্থানের পূর্ব অংশ, পাঞ্জাব, রাজস্থান, এই অঞ্চলটা জুড়ে। বাণভট্টের হর্ষচরিত, হিউয়েন সাংয়ের সিইউ কি, মুদ্রা ও লিপি থেকে এই বংশের কথা জানা যায়। তাহলে দেখো এই যে ইনফরমেশনটা আমরা পেলাম, এই ইনফরমেশন থেকে আমরা কিন্তু অনেক কিছু গেস করতে পারি। যেমন ধরো বাণভট্ট, তার মানে এই যুগের, হ্যাঁ কিনা? বাণভট্টের হর্ষচরিত থেকে যদি আমরা থানেশ্বরের কথা জানতে পারি, তার মানে থানেশ্বরের পুষ্যভূতি বংশের অংশ হিসেবে বাণভট্টের কথা আমরা জানতে পারি, হ্যাঁ কিনা? হিউয়েন সাং, নামটা একটু উৎপটাং, তার মানে আমাদের ভারতীয় নয়, হ্যাঁ কিনা?
তার মানে বিদেশ থেকে এসছে? হ্যাঁ, হিউয়েন সাং হচ্ছে চীন থেকে ভারতবর্ষে এসছে। তাকে বলা হয় প্রিন্স অফ পিলগ্রিমেজ, প্রিন্স অফ পিলগ্রিমেজ হিউয়েন সাংকে বলা হয়। বুঝে গেল? এই হিউয়েন সাং তিনি হর্ষবর্ধনের রাজসভায় চীন থেকে ভারতবর্ষে এসেছেন। বুঝে গেল? তো এই হিউয়েন সাং তিনি যে সিউকি লিখেছেন বইটা, সেখানেও কিন্তু থানেশ্বরের পুষ্যভূতি বংশের কথা আছে। এছাড়া মুদ্রা লিপি থেকে আমরা জানতে পারবো। তাহলে দেখো, এখান থেকে আমরা দুটো ইনফরমেশন পাচ্ছি। বাণভট্টের হর্ষচরিত, তার মানে বাণভট্ট হর্ষচরিত লিখেছে। তাহলে বাণভট্ট কোন বংশের লোক? পুষ্যভূতি কোন বংশের লোক ছেড়ে দাও, কোন সময়কালীন? পুষ্যভূতি বংশের সময়কালীন। হিউয়েন সাং তাহলে এই সময় ভারতবর্ষে এসছে। চীনা একজন পরিব্রাজক, তিনি ভারতবর্ষে আমাদের হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছে। হর্ষবর্ধন এই পুষ্যভূতি বংশেরই একজন শাসক। প্রতিষ্ঠাতা পুষ্যভূতি বর্ধন। কে? পুষ্যভূতি বর্ধন। তিনি শিবের উপাসক ছিলেন। কে ছিলেন? শিবের উপাসক। কে ছিলেন? শিবের উপাসক। এই যে পুষ্যভূতি বর্ধনের কথা আমরা জানছি, পুষ্যভূতি বর্ধন কে ছিলেন? পুষ্যভূতি বর্ধন ছিলেন শিবের উপাসক। ঠিক আছে, পুষ্যভূতি বর্ধন ছিলেন শিবের উপাসক। গুপ্তদের অধীনে তিনি কি ছিলেন? সামন্ত ছিলেন। একটা সময় গুপ্তদের অধীনে সামন্ত ছিলেন। পরবর্তীকালে তিনি এই বংশ প্রতিষ্ঠা করেন, যেটাকে আমরা বলছি পুষ্যভূতি বংশ। আর নাম অনুসারে, পুষ্যভূতি বর্ধনের নাম অনুসারে এটাকে আমরা বলছি পুষ্যভূতি বংশ। ওকে, নেক্সট হচ্ছে প্রথম প্রভাকর বর্ধন, প্রথম স্বাধীন শাসক। এই যে তোমাদেরকে আগের ক্লাসে বুঝিয়েছিলাম, বংশের শুরুটা হচ্ছে আমার দাদুকে দিয়ে, কিন্তু রিয়েল ফাউন্ডার, প্রভাব, প্রতিপত্তি, যশ, খ্যাতি কার সময়ে সব থেকে বেশি বেড়েছে? প্রথম বেড়েছে। তারপরে তো সেটা আরও বাড়ছে, সেটা পরবর্তীকালে। প্রথম সব থেকে বেশি বেড়েছে, প্রমিনেন্ট হয়েছে, ইতিহাসে স্থান করে নিয়েছে যার সময়ে, তাকেই আমরা বলছি রিয়েল ফাউন্ডার অফ দ্যাট পার্টিকুলার ডাইনেস্টি। তাহলে এখানে প্রভাকর বর্ধন তিনি কি করেছেন? থানেশ্বর যে পুষ্যভূতি বংশ, তাকে ইতিহাসে একটা জায়গা করে দিতে পেরেছে। অনেকেই তো ওরকম প্রচুর বংশ আছে, পরবর্তীকালে সেগুলো দেখা যাচ্ছে ইতিহাসে স্থান পায়নি, মানে কি অতটা প্রমিনেন্ট হয়নি, অর্থ গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেনি। তার জন্য এরকম প্রচুর বংশ আছে। আমরা তো সব বংশ পড়বো না, আরো এখানে ইতিহাসে প্রচুর বংশ আছে যেগুলো ইতিহাসে স্থান করে নিয়েছে। সেসব বংশ পড়তে গেলেও মানে অবস্থা খারাপ হয়ে চলে যাবে। ফাউন্ডেশন ক্লাসে সেখানেও তাও আমরা সব কিছু করবো না। আমরা যেগুলো একদম বিভিন্ন পরীক্ষাতে বিপন্ন কোনো সময় এসছে, সেটা ইউপিএসসি থেকে শুরু করে একদম স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে, ব্যাংকিং এক্সাম বা আমাদের স্টেটের যত ধরনের এক্সাম হয় ওয়ান ডে এক্সামগুলোর ক্ষেত্রে যেগুলো এসছে, যে টপিকসগুলোকে তুলে ধরেছে, সেই টপিকসগুলোকেই আমরা পড়ব। তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে পুষ্যভূতি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে প্রভাকর বর্ধন। কে? প্রভাকর বর্ধন। মৌখুরীরাজ গহবর্মার সঙ্গে কন্যা রাজশ্রীর বিয়ে দেয়। প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীকে বিয়ে দিয়েছিল কার সঙ্গে? গ্রহবর্মার সঙ্গে, যেটা মৌখুরীরাজ। এই মৌখুরী বংশ কোথায় ছিল? তোমরা যদি একটু এটা দেখো বুঝতে পারবে। এই দেখো, মৌখুরী বংশ কোথায় রয়েছে? এই জায়গাটাতে রয়েছে মৌখুরী বংশ, এই জায়গাটা। তাহলে এটা থানেশ্বরের পুষ্যভূতি বংশ, এটা হচ্ছে মৌখুরী বংশ। মৌখুরী বংশ উত্তরপ্রদেশের উপর দিকে মৌখুরী বংশ। এই মৌখুরী বংশের এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে কনৌজ। কি হচ্ছে? তোমরা কনৌজ নামটা শুনেছ? কনৌজ কি? কনৌজ। এই কনৌজে ছিল মৌখুরী বংশ। এই মৌখুরী বংশের শাসক ছিল গ্রহবর্মা। কে? গ্রহবর্মা। তার সঙ্গে বিয়ে দিচ্ছে কার? প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীকে বিয়ে দেওয়া হচ্ছে। কাকে বিয়ে দেওয়া হচ্ছে? রাজশ্রীকে বিয়ে দেওয়া হচ্ছে। মৌখুরীরাজ গ্রহবর্মার সঙ্গে রাজশ্রী বিয়ে দেয়। প্রভাকর বর্ধনের উপাধি কি ছিল? পরম ভট্টারক মহারাজাধিরাজ বা মহারাধিরাজ। প্রতাপশীল, দরকার নেই এগুলো। সূর্যের উপাসনা করতেন। তিনি কি করতেন? সূর্যের উপাসনা করতেন। সূর্যের উপাসনা করতেন। নেক্সট, এরপরে ছিল রাজ্যবর্ধন। রাজ্যবর্ধনকে মালবরাজ দেবগুপ্ত কর্তৃক গ্রহবর্মনের হত্যার প্রতিবাদে কনৌজ আক্রমণ করেন এবং দেবগুপ্তকে হত্যা করেন। কে দেবগুপ্ত? ইতিহাসে হঠাৎ করে দেবগুপ্ত চলে এলো। দেবগুপ্ত হচ্ছে এই যে কনৌজ বলছি, কনৌজের খানিকটা নিচে মালব বংশ ছিল। সেই মালব ছোট একটা বংশ, মালব বংশ সে কি করেছে? এখানকার শাসক ছিল দেবগুপ্ত। এই দেবগুপ্ত কনৌজের যে রাজা গ্রহবর্মা, যাকে প্রভাকর বর্ধনের মেয়ে রাজশ্রীর সঙ্গে বিয়ে দেওয়া হলো, দেবগুপ্ত তাকে কি করেছে? মার্ডার করে দিয়েছে, হত্যা করে দিয়েছে দেবগুপ্ত। এই দেবগুপ্ত যখন হত্যা করে দেয়, রাজশ্রী তখন ভয়ে পালিয়ে যায়, জঙ্গলে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে কোনোভাবে গা ঢাকা দিয়ে
বেঁচে যায়। তো পরবর্তীকালে রাজবর্ধন প্রভাকর বর্ধনের বড় ছেলে, রাজবর্ধন কি করে এই দেবগুপ্তকে মানে নিজের মানে যেটা বলে বোনের হাজবেন্ড তার তার প্রতিশোধ নেওয়ার জন্য কি করে দেবগুপ্তকে আক্রমণ করে। কোথায়? এই মালবরাজ দেবগুপ্তকে আক্রমণ করে। দেবগুপ্তকে আক্রমণ করে রাজবর্ধন কি করে দেবগুপ্তকে হত্যা করে, দেবগুপ্তকে মার্ডার করে দিচ্ছে। দেবগুপ্ত আবার আমাদের বাংলায় যে গৌড় বংশ ছিল, শশাঙ্কের বন্ধু, গৌড়ের যে অধিপতি শশাঙ্ক বললাম, সেই শশাঙ্কের বন্ধু ছিল দেবগুপ্ত। আমি তোমাদেরকে একটু বোঝার জন্য দেখো, তোমরা একটা জিনিস দেখো, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এই হচ্ছে ভারতবর্ষ, এটা জম্মু কাশ্মীর। আচ্ছা এঁকে দিচ্ছি পুরোটা। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই জায়গায় ছিল, এই অংশে ছিল পুষ্যভূতি বংশ। কি বংশ? পুষ্যভূতি বংশ। এটা হচ্ছে কনৌজ, এটা হচ্ছে থানেশ্বর, এটা হচ্ছে কনৌজ, এখানে মৌখরী বংশ। এরপর এইখানে আছে মালব বংশ। কি আছে? মালব। তাহলে এটা হচ্ছে আমাদের, ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে আমাদের পুষ্যভূতি বংশ। কি বংশ? পুষ্যভূতি। এখানে আছে আমাদের কনৌজে মৌখরী বংশ, মৌখরী। আর তার নিচেই আছে মালব, মালব। আবার এই জায়গায় আছে, এই জায়গায় গৌড় বংশ, এটা আমাদের বাংলা গৌড় বংশ। একটু ওদিকে হবে, এইখানে আছে আমাদের গৌড় বংশ, এটা আছে আমাদের গৌড় বংশ। বোঝা গেল? তো এখানে হচ্ছে প্রভাকর বর্ধনের দুই ছেলে, এক হচ্ছে রাজবর্ধন, দুই হচ্ছে হর্ষবর্ধন, আর মেয়ে হচ্ছে রাজশ্রী। এই রাজশ্রীকে বিয়ে দেওয়া হয়েছে কার সঙ্গে? গ্রহবর্মা। রাজশ্রীকে বিয়ে দেওয়া হয়েছে গ্রহবর্মার সঙ্গে। তো এই মালবের দেবগুপ্ত সে কি করেছে? গ্রহবর্মাকে মেরে দিয়েছে, হত্যা করেছে। আর তখন এখানে রাজত্ব করছে কে? প্রভাকর বর্ধনের বড় ছেলে রাজবর্ধন। রাজবর্ধন এখানে শাসন করছে, বোনকে বিয়ে দিয়েছে, জামাই গ্রহবর্মা তাহলে জামাই। মালবরাজ দেবগুপ্ত গিয়ে কি করেছে? তার জামাইকে হত্যা করেছে। রাজর্ষি কি করেছে? ওইখান থেকে পালিয়ে গেছে। রাজবর্ধন তখন কি করেছে? এসে মালবে আক্রমণ করে এখানকে দেবগুপ্তকে মোটামুটি হত্যা করেছে। এই দেবগুপ্ত আবার কি ছিল? এই দেবগুপ্ত গৌড়ের যে শশাঙ্ক ছিল তার বন্ধু। যখন বন্ধুকে হত্যা করে তখন গৌড়ের অধিপতি যে শশাঙ্ক সে কি করেছে? বন্ধুর প্রতিশোধ নেওয়ার জন্য সে কি করেছে? এসে রাজ্যবর্ধনকে হত্যা করে দিয়েছে। বোঝা গেল? তাহলে দেবগুপ্ত রাজশ্রীর যে হাজবেন্ড গ্রহবর্মাকে হত্যা করলো, পরে রাজবর্ধন দেবগুপ্তকে হত্যা করেছে। দেবগুপ্ত মারা যাওয়ার পর শশাঙ্ক সে রেগে গিয়ে রাজ্যবর্ধনকে হত্যা করেছে। যখনই হত্যা করেছে তখন দায়িত্ব কে নিয়েছে? দায়িত্ব নিয়েছে তার ভাই হর্ষবর্ধন। কে নিয়েছে? হর্ষবর্ধন। হর্ষবর্ধন তখন এই থানেশ্বরের রাজা হয়েছে। রাজা হয়ে কি করেছে? একে তো মেরে দিয়ে চলে গেছে, গৌড়ের শশাঙ্ক চলে গেছে। হর্ষবর্ধন খোঁজার চেষ্টা করছে যে শশাঙ্ক কোথায়। সেই জন্য তিনি কনৌজে যান।
কনৌজে গিয়ে তার দুটো উদ্দেশ্য, তখন কনৌজে যখন তিনি শাসন কার্য নিতে চাইছেন তখন তার দুটো উদ্দেশ্য। কি উদ্দেশ্য? এক, শশাঙ্ককে খুঁজে বের করে তাকে মার্ডার করা, আর দ্বিতীয়ত বোন যে চলে গেছে সেই বোনকে খুঁজে বের করা। তো তিনি এই দুটো কাজের দায়িত্ব নিয়ে তিনি কি করছেন, এখানে সিংহাসনে না বসেও সিংহাসনকে সিংহাসনের জায়গায় রেখে তিনি রাজকার্য কেবলমাত্র পরিচালনা করতে শুরু করলেন। বুঝা গেল? তো এই যে হর্ষবর্ধন এখানে যখন রাজকার্য পরিচালনা করছেন, আস্তে আস্তে করে তিনি যখন খুব শক্তিধর হচ্ছেন, তিনি কিন্তু কখনোই শশাঙ্ককে আর পরাস্ত করতে পারেননি বা শশাঙ্ককে পরাজিত করতে কিন্তু পারেননি। বারে বারে অনেকবার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু শশাঙ্ককে হারাতে পারেনি। বাংলার যে অধিপতি, গৌড়ের যে অধিপতি শশাঙ্ক, তাকে কিন্তু পরাস্ত করতে পারেনি। অনেকবারই আক্রমণ করেছে, পরাস্ত করতে পারেনি। বোঝা গেল? অর্থাৎ তিনি তার দাদার মৃত্যুর বা হত্যার প্রতিশোধ বা বদলা কিন্তু নিতে পারেননি। বোঝা গেল? তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেবগুপ্ত হত্যা করে, গৌড়রাজ শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করে। বোঝা গেল বিষয়টা? হর্ষবর্ধন পরবর্তীকালে যখন রাজ্যবর্ধনকে হত্যা করে, হর্ষবর্ধন তখন সিংহাসনের দাবিদার বা সিংহাসনে বসেন। তার উপাধি ছিল শিলাদিত্য। পরীক্ষাতে এসেছে, খুব গুরুত্বপূর্ণ এই অংশটা। তার উপাধি ছিল শিলাদিত্য। কি ছিল? শিলাদিত্য। আর সকল উত্তর পথনাথ মানে উত্তর ভারতবর্ষের পুরো অংশের যদি অধিপতি কেউ হয়, সেটা হচ্ছে হর্ষবর্ধন। অধিপতি হচ্ছে পুরো উত্তর ভারতের অধিপতি হচ্ছে হর্ষবর্ধন। বোঝা গেল? পুরো উত্তর ভারতের অধিপতি হর্ষবর্ধন, তাই তার উপাধি হচ্ছে সকল উত্তর পথনাথ। সকল উত্তরের যে যত পথ আছে তার অধিপতি, অধীশ্বর হচ্ছে আমাদের হর্ষবর্ধন। কনৌজ আক্রমণ করে রাজস্বীকে উদ্ধার করেন ঠিকই, শশাঙ্ককে সম্পূর্ণরূপে তিনি পরাস্ত করতে পারেননি। 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর ওড়িশা, কঙ্গোদ এবং পশ্চিমবঙ্গ তিনি জয় করেছিলেন, বাট শশাঙ্ক জীবিত থাকা অবস্থাতে তিনি কিন্তু জয় করতে পারেননি। 634 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় পুলকেশীর কাছেও পরাস্ত হয়েছেন। তো দেখো, দ্বিতীয় পুলকেশীর সঙ্গে হর্ষবর্ধনের যুদ্ধ হচ্ছে, তার মানে দক্ষিণ ভারতে কোন বংশ আছে? চালুক্য বংশ আছে, কারণ দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশেরই রাজা। সেই দ্বিতীয় পুলকেশীর সঙ্গে হর্ষবর্ধনের যুদ্ধ হচ্ছে, শশাঙ্কের সঙ্গে যুদ্ধ হচ্ছে, মালবের সঙ্গে দেবগুপ্তের সঙ্গে যুদ্ধ হচ্ছে। তার মানে কি এই সময়কার বংশগুলো দেখো, কনৌজের মৌখরী বংশ, থানেশ্বরের পুষ্যভূতি বংশ, আবার কনৌজের খানিকটা নিচে মালব বংশ, মালবের রাজা আছে, মালব বংশ। তারপরে যদি আরও নিচে চলে যাই, সেখানে আমরা এই যে পেলাম হর্ষবর্ধনের সঙ্গে লিঙ্ক রয়েছে চালুক্য বংশ। এই চালুক্য বংশ যখন আবার পড়বো আমরা, পল্লবের সঙ্গে একটা লিঙ্ক আছে, পল্লবের সঙ্গে যুদ্ধ ব্যাপারটা দেখব। তাহলে গৌড় বংশ যেটা বাংলাতে রয়েছে, শশাঙ্ক যার অধিপতি, সে বংশ, থানেশ্বরের পুষ্যভূতি বংশ, কনৌজের মৌখরী বংশ, মালব বংশ, চালুক্য বংশ আর আমাদের পল্লব বংশ একই সময়কালীন। বুঝে গেল? মনে রাখবে কিন্তু প্রত্যেকে। সাহিত্য সংস্কৃতি কি? হর্ষবর্ধন সংস্কৃত নাটক রচনা করেছেন। কি? রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা। রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে? সভাকবি কে ছিল? বাণভট্ট, এটাও ইম্পর্টেন্ট। হর্ষচরিত এবং কাদম্বরী রচনা করেছেন। বিদেশি পর্যটক হিউয়েনসাং তিনি সিউকি রচনা করেছেন। এই তিনটে এতক্ষণ যা কিছু পড়ালাম তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এই স্লাইডটা। হর্ষবর্ধন তিনি নাট্যপ্রেমী ছিলেন, নাটক রচনা করেছেন। রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা নাটক রচনা করেছেন। তার সভাকবি ছিলেন বাণভট্ট, তিনি হর্ষচরিত এবং কাদম্বরী লিখেছেন। হর্ষচরিতটা দিয়ে দিলে সচরাচর উত্তর অনেকে করে ফেলে, তার জন্য কাদম্বরীটা পরীক্ষায় দেওয়া শুরু করেছে। আগে হর্ষচরিত থাকতো পরীক্ষাতে প্রশ্ন, এখন কাদম্বরী দেয়। কাদম্বরীটাকে মনে করতে একটু সময় লাগে। যারা ভালো করে পড়ছো, আমার ক্লাস করছো, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না। সভাকবি বাণভট্ট কার? হর্ষবর্ধনে। লিখেছেন হর্ষচরিত এবং কাদম্বরী, লিখেছেন হর্ষচরিত এবং কাদম্বরী। আর হর্ষবর্ধন নিজে নাটক রচনা করেছেন রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। তার সভায় কে এসেছিল? চীনা পরিব্রাজক হিউয়েনসাং, যাকে বলা হচ্ছে বিদেশি পর্যটকদের রাজা। বিদেশি পর্যটকদের মধ্যে সব থেকে যিনি খ্যাতিসম্পন্ন, প্রিন্স অফ পিলগ্রিমেজ বলা হয়। প্রিন্স অফ পিলগ্রিমস হিউয়েনসাং। তিনি কি লিখেছেন? সিইউকি। তিনি কি লিখেছেন? সিইউকি। তাহলে হিউয়েনসাং কার রাজসভায় ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের রাজসভায়। হর্ষবর্ধনের সভাকবিকে বাণভট্ট। তিনি কি লিখেছেন?
হর্ষচরিত এবং কাদম্বরী। হর্ষবর্ধন কি লিখেছেন? রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা নাটক। এই স্লাইডটা তোমরা মনে রাখলেই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে তোমরা আরামসে উত্তর করে দিতে পারবে। তার ধর্ম কি ছিল? তিনি শিব এবং সূর্যের উপাসনা করতেন, শিবের ভক্ত ছিল এবং সূর্যের উপাসনা করতেন। 642 খ্রিস্টাব্দে হিউয়েন সাংয়ের সম্মানে মহাযান বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য ধর্মসভার আয়োজন করেন, যা 18 দিন স্থায়ী হয়। তিনি প্রয়াগে প্রতি 5 বছর অন্তর 75 দিনব্যাপী একটি মেলার আয়োজন করেন। 5 বছর অন্তর প্রয়াগের নামকরণ করেন দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র হিসাবে। প্রয়াগ, এলাহাবাদ, তার নামকরণ করেছেন দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র হিসাবে, সন্তোষ ক্ষেত্র। শাসন ব্যবস্থায় সেই রাজা সর্বেসর্বা, রাজাকে সাহায্যের জন্য, কারণ হর্ষবর্ধন যদি দেখা যায় এরা তো গুপ্ত বংশের সামন্ত, তাই তাদের শাসন ব্যবস্থা এদের শাসন ব্যবস্থা একই রকম হবে। রাজাকে সাহায্যের জন্য ছিল মন্ত্রী পরিষদ, বেশ খুব ভালো কথা। রাজার ইচ্ছা অনুযায়ী মন্ত্রী পরিষদ সদস্যরা নির্বাচিত হতেন, এটাও তো স্বাভাবিক কথা। সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল, যার প্রধান ছিল উপরিক বা লোকপাল। কি ছিল? উপরিক লোক। প্রদেশ বিভক্ত ছিল জেলাতে, যার প্রধান ছিল বিষয়পতি। বিষয় বিভক্ত ছিল তহসিল, পাঠকে বিভক্ত ছিল। সর্বনিম্ন প্রশাসনিক বিভাগ ছিল গ্রাম, আজও গ্রাম। রাজস্ব ব্যবস্থা 3 ধরনের রাজস্ব ছিল: ভাগ, হিরণ্য আর বলি। ভাগ মানে 1/6 অংশ, হিরণ্য হচ্ছে বাণিজ্য শুল্ক, আর বলি হচ্ছে জরুরি ভিত্তিতে যদি প্রজাদের কাছ থেকে কর নেওয়া হতো তাকে বলা হতো বলি। কি বলা হতো? বলি। ঠিক আছে, এরপরে আমরা আসবো চালুক্য বংশ। 3টে বংশের কথা আজকে বলেছি, আজকে পড়াশোনা করব 3টে বংশ নিয়ে। একটা হচ্ছে থানেশ্বরী পুষ্যবতী বংশ, এরপরে আসবো আমরা চালুক্য বংশ, বাতাপির চালুক্য বংশ, তারপরে সুদূর দক্ষিণ ভারতে পড়বো আমরা পল্লব বংশ। ঠিক আছে, তো দেখো চালুক্য বংশ কে? এই বংশের প্রথম রাজা জয়সিংহ, ফাউন্ডার হচ্ছে জয়সিংহ। পরবর্তীকালে এই বংশ থেকে বেঙ্গি এবং কল্যাণী চালুক্যের উদ্ভব হয়। দেখো এই 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 টাইম পিরিয়ডটা তোমরা দেখো 535 থেকে, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম গুপ্ত সাম্রাজ্য উপরে ছিল, বাকাটক সাম্রাজ্য নিচে ছিল। বাকাটক সাম্রাজ্য অনেক আগে ধ্বংস হয়ে যায়, সেই কারণে তাদের ধ্বংসের কারণ ছিল বাতাপির চালুক্য বংশ। এই বাতাপির চালুক্য বংশ শুরু হয়ে গেছে কবে থেকে? 535 থেকে 757 খ্রিস্টাব্দ, মানে এখানে যখন গুপ্ত সাম্রাজ্য শেষ 600 পরে। তারপরে আমরা দেখলাম থানেশ্বরের পুষ্যবতী বংশ, এখানেও বাকাটক বংশের পরে যেটা এলো সেটা হচ্ছে বাতাপির চালুক্য বংশ। এরই একটা শাখা পরবর্তীকালে যখন 624 খ্রিস্টাব্দে 624 খ্রিস্টাব্দে আবার উঠে দাঁড়াবে, পুনরুদ্ধার মানে পুনরায় আবার উজ্জীবিত হবে। তখন তাদের রাজধানী, এটা যে বাতাপি বলছি আমরা, এটা রাজধানীর নাম অনুসারে। ঠিক আছে, রাজধানী থাকবে বাতাপি, এরপরে বাতাপি বা বাদামি কোনো বইতে আছে। আবার এখানে যখন আবার পুনরায় উত্থান ঘটছে তখন তাদের ক্যাপিটাল চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যাপিটালের জায়গা হচ্ছে বেঙ্গি। এরই সঙ্গে আরেকটা আছে, লতাকে কেন্দ্র করে কিছু চালুক্য বংশের মানুষ থাকবেন। কিন্তু পরবর্তীকালে 937, দেখো টাইম পিরিয়ডটা দেখো, বেঙ্গিতে রয়েছে চালুক্য বংশ, তারা কিন্তু 1189 সাল পর্যন্ত, মানে বংশের খুব একটা বেশি ইতিহাস না থাকলেও তাদের মোটামুটি পরবর্তী শাসক করে 1189 বছর পর্যন্ত চলে গেছে। কিন্তু এই সময়কালে 937-এ কল্যাণীতে বা ওস্টার্ন চালুক্য বলা হয় এদেরকে, ভারতবর্ষের যে মহারাষ্ট্র উপকূল রয়েছে, গুজরাটের নিচের দিকে মহারাষ্ট্র উপকূল, এই জায়গায় চালুক্য বংশ, কর্ণাটকের কাছাকাছি অঞ্চলগুলোতে কি হবে? চালুক্য বংশ আবার চালু হবে, পুনরুত্থান, এদেরই পুনরুত্থান, যেটাকে আমরা বলছি পশ্চিম চালুক্য। এই দুটো অংশ আমাদের ইতিহাসে লাগবে না, শুধু লাগবে বাতাপির চালুক্য বংশ। ওকে, বাতাপির চালুক্য বংশ প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী, তিনি বাতাপি বা বাদামি চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, এইটাই মনে রাখবে। ঠিক আছে, এইটাই মনে রাখবে, যদি বলে বাতাপি চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা করবে প্রথম পুলকেশী। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশীকে সর্বশ্রেষ্ঠ রাজা ছিল দ্বিতীয় পুলকেশী। কেন? কারণ দ্বিতীয় পুলকেশী তিনি উত্তর ভারতের সকলোত্তর পথপতি হর্ষবর্ধন তাকে পরাস্ত করেছিল। কোথা থেকে জানবো আমরা ইহোর অভিলেখ বা আইহোল শিলালিপি থেকে জানবো। আইহোল শিলালিপি লিখেছে রবি কীর্তি দ্বিতীয় পুলকেশীর আবার সভাকবি ছিল। হর্ষবর্ধনকে যুদ্ধে পরাস্ত করে তার রাজসভায় হিউয়েন সাং ভারত। এবার দেখো এইখানে একটা টুইস্ট আছে, এইখানে একটা কোশ্চেন হয়, খুব সুন্দর মানের কোশ্চেন, আমাদের স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাতে এসেছে। যে প্রশ্ন দিয়েছে, হিউয়েন সাং নিম্নোক্ত কোন রাজার সময়ে ভারতবর্ষে এসেছেন? সবাই উত্তর খুঁজছে হর্ষবর্ধন কোথায় আছে, অপশানে হর্ষবর্ধন দেওয়া নেই, অপশানে দেওয়া আছে দ্বিতীয় পুলকেশী। এবার যারা ইতিহাসটাকে বুঝে পড়েছে একটু, তারা কিন্তু উত্তর করতে পেরেছে দ্বিতীয় পুলকেশী, আর না হলে সবাই মাথা পিটে ঘর চলে আসে।
হিউয়েন সাং তো পড়েছি ইতিহাসে হর্ষবর্ধনের সময় ভারতে এসছে, অপশানে হর্ষবর্ধনই দেয়নি, দিয়েছে দ্বিতীয় পুলকেশী। তার মানে আমাদেরকে কিন্তু লিঙ্কটা মনে রাখতে হবে। হিস্ট্রিতে লিঙ্ক এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস মাথায় রাখার। তার মানে কি, এখানে দ্বিতীয় পুলকেশীর সঙ্গে হর্ষবর্ধনের যখন যুদ্ধ হচ্ছে, তার মানে হর্ষবর্ধনের সময় চালুক্য বংশের সম্রাটকে দ্বিতীয় পুলকেশী, হর্ষবর্ধনের সময় চালুক্য বংশের সম্রাট হচ্ছে দ্বিতীয় পুলকেশী। তা নাহলে হর্ষবর্ধনের সঙ্গে যুদ্ধ হবে কেন, তাই না? তাহলে হর্ষবর্ধনের সময়ে যদি হিউয়েন সাং আসে, তাহলে চালুক্য বংশের কোন সম্রাটের সময় হচ্ছে? দ্বিতীয় পুলকেশীর সময়। অপশানে আছে দ্বিতীয় পুলকেশী, সেই জন্য আমি তোমাদেরকে লিখে দিয়েছি। হর্ষবর্ধনকে যুদ্ধে পরাস্ত করে তার রাজসভায় হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিল। ঠিক আছে, তিনি সকলোত্তর পথ, না এটা একটু মিস্টেক হয়েছে, তিনি দক্ষিণা পথপতি নামে পরিচিত। দক্ষিণা পথপতি। হর্ষবর্ধন যেমন সকলোত্তর পথনাথ, অর্থাৎ উত্তর ভারতের যত জায়গা ছিল তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য রাজা ছিল হর্ষবর্ধন। বোঝা গেল? হর্ষবর্ধন। সেরকম দক্ষিণ ভারতের যে অঞ্চলটা ছিল, দক্ষিণেশ্বর আমরা বলতে পারি, মানে দক্ষিণের অধীশ্বর যদি আমরা বলি, দক্ষিণা পথপতি যদি আমরা বলি, তাহলে দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, তিনি কি ছিলেন? দক্ষিণা পথপতি, তাকে বলা হচ্ছে দক্ষিণা পথপতি। কি বলা হচ্ছে? দক্ষিণা পথপতি বা দক্ষিণ পথপতি। দক্ষিণ ভারতের যিনি অধিপতি তাকে বলা হচ্ছে দক্ষিণা পথপতি। কাকে বলা হচ্ছে? দ্বিতীয় পুলকেশীকে বলা হচ্ছে, দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, তার সভাকবির নাম কি ছিল? তার সভাকবির নাম ছিল রবিকীর্তি। কি ছিল? রবিকীর্তি। এই রবিকীর্তি তিনি কি লিখেছেন? আইহোল প্রশস্তি লিখেছেন। এই আইহোল প্রশস্তিতে উল্লেখ আছে যে আমি রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি, আমি এই মর্মে উল্লেখ করছি যে এই স্থানে দ্বিতীয় পুলকেশী সকলোত্তর পথনাথ অর্থাৎ হর্ষবর্ধনকে যুদ্ধে পরাস্ত করেছে। বুঝে গেল? এরকম ভাবেই লেখা ছিল। পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনকে পরাস্ত করে মাদুরাইকোন্ড উপাধি নেয়। দেখো লিঙ্কটা কোথায়, এবার দেখো। পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনকে পরাস্ত করে মাদুরাইকোন্ড উপাধি, তার মানে কি দ্বিতীয় তিনটে বংশের কথা যে আমরা পড়ছি, একটাকে বলছি থানেশ্বরের পুষ্যভূতি বংশ, আরেকটাকে বলছি বাতাপির চালুক্য বংশ, আরেকটা বলছি সুদূর দক্ষিণ ভারতের পল্লব বংশ। তাহলে দেখো দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশ থেকে পুষ্যভূতি বংশের সম্রাট হর্ষবর্ধনকে পরাস্ত করছে। আবার নিচের দিকে সুদূর দক্ষিণ ভারতে পল্লবদের রাজা মহেন্দ্র বর্মনকেও পরাস্ত করছে তার সময়। তার মানে কি এই তিনটে বংশের সেই সময়কালীন সব থেকে প্রতাপী শাসক কে, সব থেকে শক্তিশালী শাসক কে হচ্ছে? তাহলে দ্বিতীয় পুলকেশী। যখন তিনি পল্লব রাজকে বা মহেন্দ্র বর্মনকে তিনি পরাস্ত করছেন, তিনি কি করছেন? মাদুরাইকোন্ড, কোন্ড কথার অর্থ বিজেতা, মাদুরাইকোন্ড উপাধি নিচ্ছেন। পল্লবদের রাজধানী ছিল মাদুরাই। যখন তিনি মহেন্দ্র বর্মনকে পরাস্ত করলেন, তিনি বলছেন আমি মাদুরাই বিজেতা, মাদুরাইকোন্ড। সেই জন্য মাদুরাইকোন্ড উপাধি কার? উত্তর করবে দ্বিতীয় পুলকেশী। দক্ষিণা পথপতিকে? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী সভাকবিকে? রবিকীর্তি। আইহোল প্রশস্তি কার সম্পর্কে লেখা? তৃতীয় পুলকেশী সম্পর্কে লেখা। বোঝা গেল? এগুলো কিন্তু চালুক্য বংশ থেকে আসবে। তাহলে এগুলো আমাদের জানতে হবে। তিনি পৃষ্ঠপুরার রাজা বিষ্ণুকুন্দিনকে পরাস্ত করেন, বিষ্ণুবর্ধনকে বিজিত অঞ্চলে শাসনকর্তা নিযুক্ত করেন। পরে তিনি বেঙ্গির চালুক্য বংশ প্রতিষ্ঠা করেন। দেখো এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু বোঝার ক্ষেত্রে, প্রশ্ন আসবে না বাট বোঝার ক্ষেত্রে। আমি তোমাদেরকে ওই যে বললাম বেঙ্গির চালুক্য, লতার চালুক্য, যে সময়কালের কথা তোমাকে বললাম, তোমাদের বলছি চালুক্য বংশের কথা। সেই যে বেঙ্গির চালুক্য যে অংশটা, সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী পূর্ব উপকূলের দিকে কিছু অংশ জয়লাভ করে। জয়লাভ করার পর অত বড় জায়গা তো পরিচালনা করা মুশকিল। তিনি কি করলেন? একজনকে দায়িত্ব দিলেন। একজনকে দায়িত্ব দিয়ে, কাকে দায়িত্ব দিলেন? না, বিষ্ণুবর্ধন বলে একজনকে দায়িত্ব দিলেন। এই যে জয়লাভ করা অঞ্চল, বিষ্ণুবর্ধনকে তিনি বললেন যে চালুক্য বংশের এই এরিয়াটা তুমি দেখো, আমি বাতাপি অংশটা দেখছি,
বাতাপি যার ক্যাপিটাল, মানে অরিজিনাল যে চালুক্য বংশ সেখানটা দেখছি। তুমি এক কাজ করো, এই বংশের রাজা হিসাবে তোমাকে আমি ঘোষণা করলাম, তুমি এই বংশ বা এই বংশ বলছি এই ক্ষেত্রটা তুমি পরিচালনা করবে, এই ক্ষেত্রের তুমি শাসনভার তোমাকে দিলা হয়। তোমার ক্যাপিটাল হিসাবে তোমাকে বলে দেওয়া হলো বেঙ্গি তোমার হচ্ছে ক্ষেত্রের ক্যাপিটাল, তুমি এইখানে বসবে, এইখান থেকে রাজকার্য পরিচালনা করবে, আর আমি বাতাপিতে থেকে চালুক্য বংশের বাকি অংশ আমি দেখব। তাহলে এই যে অংশটা এক্সটেন্ডেড পার্ট যেটা, সেখানে কি হচ্ছে বেঙ্গির চালুক্য বংশের একটা এক্সটেন্ডেড পার্ট 624 থেকে 1075 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই বংশ তার শাসন করে যাবে। এই বংশের বিশেষ কোনো মানে বংশ হিসেবে শাসন করে যাবে, ইতিহাসে এর বিরাট কিছু বীরত্ব কিন্তু নেই। ঠিক আছে, পিতার মৃত্যুর প্রতিবাদে প্রথম নরসিংহ বর্মন বাতাপি আক্রমণ করে ও দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করে বাতাপিকণ্ড উপাধি ধারণ করে। কে ভদ্রলোক? ভদ্রলোক হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মনের ছেলে। পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনকে তার ঘরে ঢুকে তাকে হত্যা করেছে কে? দ্বিতীয় পুলকেশী। হত্যা করে বলছে আমি মাদুরাই কোন্ড, আমি মাদুরাই কোন্ড, আমি মাদুরাই বিজেতা। মাদুরাই কোন্ড উপাধি দ্বিতীয় পুলকেশী নিয়েছে। প্রথম মহেন্দ্র বর্মন মারা গেছে, দ্বিতীয় পুলকেশী বাতাপি চলে আসছে। বাতাপি থেকে আবার ওই বেঙ্গির কিছু অঞ্চল জয় করে বিষ্ণুবর্ধনকে বলছে তুমি এই অঞ্চলের রাজা, তুমি এই অঞ্চলকে শাসন করো বলে দিয়ে চলে এসছে। কিছুদিন পরে সেই তার পিতা যে মহেন্দ্র বর্মন মারা গেছে, তার ছেলে ছিল নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন বলছে না, বাবার মৃত্যুর বদলা আমাকে নিতেই হবে। আক্রমণ করছে কোথায়? বাতাপি। আক্রমণ করে বাতাপিতে ঢুকে দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে পুরো লুটপাট চালিয়ে বলছে আমার বাবাকে মেরে মাদুরাই অধিকার করে বলছে মাদুরাই বিজেতা, মাদুরাই কোন্ড। আমি বাতাপি অধিকার করলাম, আজ থেকে আমি বাতাপি কোন্ড, আমি বাতাপি বিজেতা। তাহলে নরসিংহ বর্মন কি করলেন? তিনি বাতাপি কোন্ড উপাধি ধারণ করলেন। তাহলে দ্বিতীয় পুলকেশীর উপাধি কি? মাদুরাই কোন্ড। কাকে হারিয়েছিল? পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনকে হারিয়েছিল। কিন্তু তার ছেলে নরসিংহ বর্মন কি করলেন? তিনি দ্বিতীয় পুলকেশীকে হারিয়ে বাতাপি কোন্ড উপাধি ধারণ করলেন। বুঝে গেল? এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। বাতাপি কোন্ড এটা তো অবশ্যই মাথায় রাখবে, তার সঙ্গে এটা মাথায় রাখবে যে প্রথম নরসিংহ বর্মন তিনি কি করেছেন? তিনি দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত এবং নিধন করে বাতাপি কোন্ড উপাধি তিনি ধারণ করেছেন। আর তার কিছু আগে দ্বিতীয় পুলকেশী তিনি পূর্ব উপকূলের কিছু অঞ্চল জয় করে, যার ক্যাপিটাল হয়েছিল বেঙ্গি, সেখানে একজনকে দায়িত্ব দিয়েছিল বিষ্ণুবর্ধন, সেটা হচ্ছে এক্সটেন্ডেড চালুক্য বংশ। এরও ইতিহাস আছে খানিকটা, তবে সেটা তোমাদের জন্য নয়। দ্বিতীয় বিক্রমাদিত্য দ্বিতীয় পুলকেশীকে যখন প্রথম নরসিংহ বর্মন হত্যা করলো, তারপরে গদিতে কে বসলো? দ্বিতীয় বিক্রমাদিত্য। এদের ইতিহাসটা আমরা শুধু আর্কিওলজিক্যাল পার্সপেক্টিভে দেখব, আর্কিওলজিক্যাল বলছি, আর্ট অ্যান্ড কালচার জাতীয় অংশে দেখব। বিরূপাক্ষ মন্দির কে তৈরি করেছে? দ্বিতীয় বিক্রমাদিত্য। পরীক্ষাতে কিন্তু আসে। ত্রৈলোকেশ্বর মন্দির নির্মাণ করেছে দ্বিতীয় বিক্রমাদিত্য। শেষ শাসক ছিল দ্বিতীয় কীর্তিবর্মন, অর্থাৎ বাতাপির যে চালুক্য বংশ তার শেষ শাসক হচ্ছে দ্বিতীয় কীর্তিবর্মন। এগুলো তোমরা পড়তেও পারো, নাও পড়তে পারো, বাট বিরূপাক্ষ মন্দিরটা অবশ্যই জানবে, দ্বিতীয় বিক্রমাদিত্য। আর পুলকেশী থেকে যদি মানে বাতাপি থেকে যদি কোশ্চেন তোলে, তাহলে পুলকেশী থেকেই দেব। তাকে রাষ্ট্রকূট বংশের শাসক দন্তি দুর্গ পরাস্ত করে ও মহারাষ্ট্রের রাষ্ট্রকূট বংশের সূচনা করে। তার মানে ওই যে তোমাদেরকে বলেছিলাম, একটু ভালো করে ভেবে দেখো, এই যদি আমার ভারতবর্ষ হয়, তাহলে মহারাষ্ট্র মানে এই জায়গাটায় কে আছে? বাতাপি মানে চালুক্য বংশ। এই জায়গা আছে আমাদের পল্লব বংশ। কি বংশ? পল্লব বংশ। আর উপরে কে আছে? এই উপরে আছে পুষ্যভূতি বংশ। ঠিক আছে, আজকের পড়া আমরা এইটাই পড়ছি। এই বাতাপি এইদিকে একটা এক্সটেন্ডেড পার্ট হয়েছে, যেটাকে বলা হচ্ছে বেঙ্গির চালুক্য। বুঝে গেল? পরবর্তীকালে এই বাতাপির যে শেষ শাসক কীর্তিবর্মন দ্বিতীয়, বাতাপির শেষ শাসক কীর্তিবর্মন দ্বিতীয়, এই কীর্তিবর্মনকে হারিয়েছে
দন্তি দুর্গ নামে একজন ভদ্রলোক। দন্তি দুর্গ, এই দন্তি দুর্গ হারানোর পরে একটা বংশ স্থাপন করেছে যার নাম হচ্ছে রাষ্ট্রকূট বংশ। তার মানে এর উপরে বা এই আমাদের বাতাপির ধ্বংসাবশেষের উপরে যদি কোনো বংশ স্থাপিত হয় তার নাম কি? ধরো বাতাপির এই অংশে কোন বংশ এলো, মানে তার উপরে বাতাপিকে প্রতিস্থাপন করে দিয়ে কে এসছে? বাতাপিকে প্রতিস্থাপন করে দিয়ে কে আসছে? এই অংশে এলো কে? রাষ্ট্রকূট। কে এলো? রয়াকার লিখে দিচ্ছে রাষ্ট্রকূট, মানে দন্তি দুর্গ। দন্তি দুর্গ এলো, অর্থাৎ বাতাপির ধ্বংসাবশেষের উপর আরেকটা রাজবংশ খাড়া হলো যার নাম রাষ্ট্রকূট। যার নাম রাষ্ট্রকূট, যার নাম রাষ্ট্রকূট। ভালো করে বোঝো এই জায়গাটা। পল্লব পড়ানোর পর আমি এখানকার রিপ্লেস বলবো। তাহলে এখানে বাতাপি শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রকূট বংশ শুরু হবে, হ্যাঁ কিনা? উত্তর ভারতে পুষ্যভূতি বংশ শেষ হয়ে যাচ্ছে। পুষ্যভূতি বংশের রিপ্লেসে আসবে খানিকটা এই দিক জুড়ে, যাকে আমরা বলবো প্রতিহার বংশ। কি বলবো আমরা? প্রতিহার বংশ। কি বলবো আমরা? প্রতিহার বংশ। পুষ্যভূতিকে রিপ্লেস করবে প্রতিহার বংশ, বাতাপিকে রিপ্লেস করবে দন্তি দুর্গ বা আমাদের রাষ্ট্রকূট বংশ। বেঙ্গি যেমন আছে তেমন শাসন কার্য চালিয়ে যাবে। পরবর্তীকালে রাষ্ট্রকূটদেরকে হারিয়ে, মানে বাতাপির ধ্বংসাবশেষের উপর রাষ্ট্রকূট এসছে, রাষ্ট্রকূটদেরকে হারিয়ে আবার বাতাপি চালু হবে। রাষ্ট্রকূট বাতাপির চালুক্য বংশ ছিল, তাকে হারালো কে? দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করলো। এবার যখন রাষ্ট্রকূট বংশ চলছে তখন চালুক্য বংশের লোকেরা তারা সামন্তের মতো জীবনযাপন করবে। এইবার যখন তারা আবার সুযোগ খুঁজছে রাষ্ট্রকূট শাসক কখন কমজোর হবে, কখন দুর্বল হবে। ঠিক যেই মুহূর্তে দুর্বল হবে সেই মুহূর্তে এদের মধ্য থেকে সামন্ত, অর্থাৎ চালুক্য বংশের সামন্ত নিজেকে আবার রিএস্টাবলিশ করবে। কাকে প্রতিস্থাপন করে? রাষ্ট্রকূটকে প্রতিস্থাপন করে। তখন ক্যাপিটাল কিন্তু বাতাপি থাকবে না, তখন ক্যাপিটাল নিয়ে চলে যাবে লতা বলে একটি জায়গাতে। মহারাষ্ট্রেই থাকবে কিন্তু ক্যাপিটাল চেঞ্জ করে নেবে। যেমন করে কি 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। পরবর্তীকালে বঙ্গভঙ্গ যখন রদ হলো তখন ক্যাপিটাল নিয়ে চলে গেল দিল্লিতে 1911-তে। সেরকম ভারতবর্ষতে তো ভারতবর্ষই আছে। তাহলে বাতাপি চালুক্যর জায়গায় আছে, ক্যাপিটাল ছিল বাতাপি, সেটা পরিবর্তন হয়ে গেল কোথায়? লতাতে। সেটাও খানিকটা হিস্ট্রি আছে, তো সেটাও আমাদের পড়তে হবে না। তাহলে বেঙ্গি আর লতা এই যে দুটো দেখালাম আছে। এইবার পরবর্তীকালে একটা এই লতা থেকে আস্তে আস্তে করে প্রভাবী শাসক বা প্রতাপী শাসক, শক্তিশালী শাসক তৈরি হবে, যাদেরকে আমরা বলবো পশ্চিমী চালুক্য। সেটাও রয়েছে এই চালুক্য বংশের, মানে যেটা হচ্ছে পরবর্তীকালে সামন্ত হিসেবে জীবনযাপন করতে করতে আপ টু 1200 পর্যন্ত, যখন উত্তর ভারতে যখন আক্রমণ ঘটছে, অর্থাৎ দিল্লির সুলতানি বংশ যখন শুরু হচ্ছে, আফগান, তুর্কি এইসব উত্তর ভারতে আক্রমণ হতে আছে, তখন কিন্তু দক্ষিণ ভারতে এরা সব রাজত্ব করছে। পরবর্তীকালে যখন কুতুবউদ্দিন আইবক এসে ভারতবর্ষে প্রথম দিল্লি সুলতান বংশ প্রতিষ্ঠিত হবে, দাস বংশ, তারপরে তো আস্তে আস্তে করে সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত হবে দিল্লি সুলতান বংশ, দেন মুঘল সাম্রাজ্য, তারপরে তো ইংরেজরা এসে পুরো সারা ভারতবর্ষকে ক্যাপচার করবে। এটাই তো ইতিহাস। তাহলে এই দক্ষিণ ভারতের এই জায়গাটা সবসময়ের জন্য এরা কাউকে রিপ্লেস করে আবার আসবে, আবার পুনরুত্থান হবে, এইরকম হিস্ট্রিটা রয়েছে। এই যে পল্লব যেটা আমরা পড়বো, এই পল্লবদের ধ্বংসাবশেষের উপর চোল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, যেই চোল সাম্রাজ্য আপ টু 1200 পর্যন্ত কাজ করবে। বুঝে গেল বিষয়টা? তাহলে এখানে পল্লব বংশ, এখানে চালুক্য বংশ, আর এখানে পুষ্যভূতি বংশ। পুষ্যভূতি বংশ রিপ্লেস হচ্ছে প্রতিহার দ্বারা। এই যে দক্ষিণ ভারতের ইতিহাসটা খানিকটা সময়ের জন্য প্রতিস্থাপিত হবে কার দ্বারা? রাষ্ট্রকূটের দ্বারা। রাষ্ট্রকূট বিরাট একটা সাম্রাজ্য বিস্তার করবে, রাষ্ট্রকূট। ঠিক আছে, এই পূর্ব ভারতে একটা নূতন বংশ আসবে,
যেটাকে আমরা বলবো পাল বংশ, যেটাকে আমরা বলবো পাল বংশ। ঠিক আছে, পাল বংশ গোপাল প্রতিষ্ঠিত করবে, গোপাল, ধর্মপাল, মহিপাল এদের কথা জানবো। তখন এখানে পল্লব বংশের ধ্বংসাবশেষের উপর চালুক্য বংশ, আমাদের চোল বংশ প্রতিষ্ঠিত হবে। পাল থাকবে একদিকে, প্রতিহার থাকবে রাষ্ট্রকূট। কনৌজকে কেন্দ্র করে ত্রিমুখী একটা সংঘর্ষ হবে, পাল প্রতিহার রাষ্ট্রকূট। নেক্সট ক্লাসে আমরা পড়বো পাল প্রতিহার রাষ্ট্রকূট। তারপরের কিছু অংশে আমরা পড়বো পল্লবকে আমরা হাঁটিয়ে দেবো। আজকে পল্লব পড়ে গেলে সরে যাবে, সরে গেলে কি হবে, এই জায়গায় চোল বংশ আসবে, এই জায়গায় চোল বংশ আসবে। তারপরে চোল আবার এই পুরোটাকে ক্যাপচার করে নেবে, পুরোটাকে ক্যাপচার করে দেবে। মানে রাষ্ট্রকূটের পরে চালুক্য বংশ, চোল বংশ থাকবে। তখন সে চালুক্যটাকে আমরা পড়বো না, আমরা পড়বো চোলটাকে। ইতিহাসে চোলকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে চোল বংশ যখন পড়বো তখন এই জায়গায় পাল বংশের জায়গায় পাল বংশ কিছুটা অংশ থাকবে, আসবে সেন বংশ। উত্তর ভারতে প্রতিহার বংশের জায়গায় আসবে চৌহান বংশ, যার শাসক পৃথ্বীরাজ চৌহান। সেই পৃথ্বীরাজ চৌহানকে মোহাম্মদ ঘুরি 1191-92 দুটো যুদ্ধে, প্রথমবারে অসফল হবে, 1192 তরাইনে দ্বিতীয় যুদ্ধে পরাস্ত করে ভারতবর্ষে দিল্লির সুলতানি, যেটা সুলতানি আমল, যেটা তার সূত্রপাত ঘটবে, দাস বংশের সূত্রপাত ঘটবে। সেই মোহাম্মদ ঘুরি তার কৃতদাস কুতুবুদ্দিন আইবককে ভারতবর্ষের দায়িত্ব দিয়ে যাবে, আর সেটা পড়বো আমরা মধ্যযুগে। বোঝা গেল ইতিহাসটা কি, ক্রোনোলজিটা ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের পল্লব বংশ। কি বংশ? পল্লব বংশ। দেখো ইতিহাসটা যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু দারুণভাবে তোমরা কিন্তু রিলেট করতে পারবে। দেখো তাহলে উপরে কি রয়েছে, এই 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 ম্যাপটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এই যে উপরের অংশটা, এই উপরের অংশে কে আছে? এই উপরের অংশ আছে পুষ্যভূতি বংশ, পুষ্যভূতি বংশ আছে। এদিকে ছেড়ে দাও, এদিকে আমরা পড়বো না, এদিকে গুজরাটেও বংশ আছে, দরকার নেই। তাহলে নিচে রয়েছে কি বংশ? চালুক্য বংশ। নিচে আছে চালুক্য বংশ, মানে মধ্য দক্ষিণ ভারতে চালুক্য বংশ, আর সুদূর দক্ষিণ ভারতে আছে পল্লব বংশ, সুদূর দক্ষিণ ভারতে পল্লব বংশ। তাহলে পুষ্যভূতি বংশ আমরা পড়ে নিলাম। পল্লবে আমরা যখন চালুক্য পড়ছি, পল্লবদের দুটো শাসকের কথা আমরা পড়েই নিলাম অলরেডি। যখন আমরা পুষ্যভূতি বংশ পড়ছিলাম তখন আমরা কিন্তু চালুক্য বংশের একজন শাসকের কথা জেনে নিয়েছিলাম, দ্বিতীয় পুলকেশী। হ্যাঁ কিনা? দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করেছে। দ্বিতীয় পুলকেশী কাকে পরাস্ত করেছে? হর্ষবর্ধনকে পরাস্ত করেছে, মহেন্দ্র বর্মনকে পরাস্ত করেছে। তার মানে পল্লবদের একজন রাজার কথা আমরা জেনে গেলাম, তার নাম হচ্ছে মহেন্দ্র বর্মন। হ্যাঁ কিনা? মহেন্দ্র বর্মনের কথা জেনে গেলাম। তারপরে যখন মাদুরাইকোন্ড উপাধি নিয়ে বেশ খুশি, একদম আমোদ প্রমোদে মেতে গেছে, তখন এখানকার তার ছেলে নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ বর্মন আক্রমণ করে তাকে সাবাড় করে দিয়েছে, তাকে শেষ করে দিয়েছে। তাহলে দুজন শাসকের কথা কিন্তু আমরা এখানে জানতে পেরে গেছি। হর্ষবর্ধন পড়ার সময় আমরা দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পেরেছিলাম। আবার দেখো দ্বিতীয় পুলকেশীর কথা জানতে গিয়ে বা চালুক্য বংশের শেষ করতে গিয়ে আমরা কিন্তু একটা বংশের ওই সূত্রপাত হবে তার একটা আভাস কিন্তু পেয়ে গেছি, রাষ্ট্রকূট বংশ। তার 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 প্রতিষ্ঠাতা কে হবে? দন্তি দুর্গ। হ্যাঁ কিনা? তারপরে রাষ্ট্রকূট বংশ আসবে। তাহলে এইখানকার রিপ্লেসে আমরা রাষ্ট্রকূট পড়ব, পুষ্যবতী বংশের রিপ্লেসে আমরা প্রতিহার বংশ পড়ব, আর পূর্ব দিকে পাল বংশ পড়ব। দুটো, উত্তর ভারত বিরাট জায়গা। উত্তর ভারতের পশ্চিম দিকে আমরা আসবো প্রতিহার বংশ, পূর্ব দিকে আমরা আসবো নূতন একটা বংশ পাল বংশ, যেটা আমাদের বাংলাতে ছিল। তাহলে এখন আমরা পড়বো পল্লব বংশ। পল্লব বংশের ইতিহাস কত সাল? 535 থেকে শুরু করলে 757 পর্যন্ত। 535 থেকে 757 পর্যন্ত। পল্লব বংশ প্রতিষ্ঠাতাকে সিংহ বিষ্ণু, প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের সিংহ বিষ্ণু। সভাকবি ছিল ভারবি। কিরাতার্জুনিয়ম, কিরাতার্জুনিয়ম বইয়ের রচয়িতাকে ভারবি। কার সভাকবি? পল্লবরাজ সিংহ বিষ্ণুর সভাকবি। রাজধানী কোথায় ছিল? কাঁচি, তামিলনাড়ু। প্রথম মহেন্দ্র বর্মন কে পরাস্ত করেছে? দ্বিতীয় পুলকেশী। একে হত্যা করে কি করেছে? মাদুরাইকোন্ড উপাধি নিয়েছিল দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত করেন। তিনি বিখ্যাত নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ ছিলেন। নাটক রচনা করেছেন মত্তবিলাস প্রহসন। মত্তবিলাস প্রহসন কে রচনা করেছেন? প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম মহেন্দ্র বর্মন। এরপরে তার ছেলে প্রথম নরসিংহ বর্মন মাদুরাইকোন্ড করে নিয়ে চলে গেছে কে? দ্বিতীয় পুলকেশী। নরসিংহ বর্মন এবার যাচ্ছে ঘোড়া নিয়ে, গিয়ে কি করেছে? দ্বিতীয় পুলকেশীকে পুরো শেষ করে দিয়ে একদম বলল বাতাপি কোন্ড, আজ থেকে ম্যাহু বাতাপি কন্ড।
দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করে এবং বাতাপিকন্ড উপাধি ধারণ করে। তিনি এই বংশের শ্রেষ্ঠ সম্রাট। হবে না কেন? তিনটে বংশের শ্রেষ্ঠ সম্রাট যদি দ্বিতীয় পুলকেশী হয়, তাকে যে হারাবে সে নিশ্চিতভাবে শ্রেষ্ঠ। তাহলে কে হলো? তিনি হচ্ছেন আমাদের পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি শিল্প এবং সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে বিখ্যাত মহাবলীপুরমের রথ মন্দির নির্মিত হয়। মহাবলীপুরমের রথ মন্দির হয় প্রথম নরসিংহ বর্মনের সময়। এটা কিন্তু পরীক্ষাতে আসবে। তার আমলে হিউয়েন সাং কাঁচিতে আসেন। দেখো, দ্বিতীয় পুলকেশীর সঙ্গে আবার রিলেটেড হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে, তাহলে হিউয়েন সাং কার সময় কাঁচিতে এসেছিলেন? হিউয়েন সাং অ্যাকচুয়ালি দ্বিতীয় পুলকেশী দরবারেও গেছিলেন এবং কাঁচিতেও গেছিলেন, অর্থাৎ প্রথম নরসিংহ বর্মনের সময় কাঁচিতেও গেছিলেন, যেটা ক্যাপিটাল তামিলনাড়ুতে। বোঝা গেল? দেন দ্বিতীয় নরসিংহ বর্মন, তিনি রাজসিংহ উপাধি নিয়েছিলেন। সভাকবি ছিলেন দণ্ডিন, দশকুমার চরিত আমরা পড়েছি একটু আগে। সভাকবিকে দণ্ডিন দশকুমার চরিত লিখেছে। দ্বিতীয় নরসিংহ বর্মন, তিনি শিবের উপাসক। দক্ষিণ ভারতে যদি আমরা দেখি, বেসিক্যালি সবাই হিন্দু ধর্মের মানুষ, তিনি শিবের উপাসক ছিলেন। এখনো যদি আমরা দক্ষিণ ভারতে যাই, শুধু টেম্পেল দেখব, বিশাল কারুকার্য করা, শুধু টেম্পেল আর টেম্পল। শেষ রাজা অপরাজিত বর্মন। অপরাজিতকে পরাজিত করবে কে? আদিত্য চোল। আদিত্য চোলের কাছে পরাস্ত হবে। তাহলে দেখো, আদিত্য চোল মানে কোন বংশের সূত্রপাত হচ্ছে? আবার একবার আমি তোমাদেরকে ক্রোনোলজিটা একটু দেখাতে চাই। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। এইবার তোমরা শুধু একটু ভালো করে মন দিয়ে দেখো, একটু ভালো করে মন দিয়ে দেখো, আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। এইখানে ছিল কি বংশ? পুষ্যভূতি। কি ছিল? পুষ্যভূতি বংশ। এইখানে ছিল পুষ্যভূতি বংশ, হ্যাঁ কি না? এইখানে ছিল গৌড়, গৌড় বংশ, তাই তো নাকি? এইখানে ছিল চালুক্য বংশ, এইখানে ছিল চালুক্য বংশ। আবার এই জায়গায় ছিল পল্লব বংশ, পল্লব বংশ, তাই তো নাকি? আমরা এটা পড়লাম, পুষ্যভূতি, চালুক্য, পল্লব, এই সময়। কেমন? এরপর পুষ্যভূতি বংশ আস্তে আস্তে করে রিপ্লেস হয়ে যাচ্ছে। কি হবে? পুষ্যভূতি বংশ আস্তে আস্তে করে রিপ্লেস হয়ে যাচ্ছে। রিপ্লেস হয়ে যাচ্ছে, পুষ্যভূতি বংশ ছিল, রিপ্লেস হয়ে যাচ্ছে। রিপ্লেস হয়ে এই জায়গাটা একটু এই দিকে চলে আসছে, মানে ধরো এই রকম জায়গায় রিপ্লেস হয়ে কি হচ্ছে? এই জায়গায় চলে আসছে, রিপ্লেস হয়ে এই জায়গায় চলে আসছে। এটা পুষ্যভূতি ছিল, এখানে হয়ে গেল চৌহান বংশ, সরি আমাদের প্রতিহার বংশ, প্রতিহার, প্রতিহার। তাহলে এই যে অঞ্চলটা ছিল, এটা ছিল আমাদের পুষ্যভূতি, পুষ্যভূতি বংশ। এই পুষ্যভূতি বংশ থেকে ট্রান্সফার হচ্ছে কোথায়? এই জায়গায়। পুষ্যভূতি বংশ থেকে কোথায় আসছে? এই জায়গায়, প্রতিহার বংশে আসছে। গৌড়, গৌড়ের জায়গায় তৈরি হচ্ছে কে? গৌড়ের জায়গায় নূতন করে তৈরি হচ্ছে এই অংশটা, সেটাকে আমরা বলছি পাল। গৌড়ের জায়গায় তৈরি হচ্ছে পাল। চালুক্যের জায়গায় তৈরি হচ্ছে এই অংশটাতে তৈরি হচ্ছে রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট। পল্লবদের জায়গায় তৈরি হচ্ছে কে? পল্লবদের জায়গায় তৈরি হচ্ছে চোল। বুঝা গেল? তাহলে দেখো, যখন পুষ্যভূতি, আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি, পুষ্যভূতি 1,
চালুক্য 1, পল্লব 1, গৌড় 1। 1 নম্বরগুলো একসঙ্গে ছিল, 1 নম্বরগুলো সেম টাইম, 1 নম্বরগুলো সেম টাইম। এইবার আমি দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি 2 নম্বর, এটাকেও দিয়ে দিচ্ছি 2 নম্বর, এটাকেও দিয়ে দিচ্ছি 2 নম্বর, এটাকেও দিয়ে দিচ্ছি 2 নম্বর। তাহলে 2 নম্বর যেগুলো তাকে আমরা রাখছি সেম টাইম পিরিয়ড, হ্যাঁ কি না? এইবার দেখো, তার মানে পুষ্যবতী বংশ যেটা উত্তর ভারতে ছিল, সকলোত্তর পথনাথ বলে যাকে আমরা জানতাম, সেটা এখন দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা পূর্ব দিকের অংশ যেটা পাল বংশ হিসাবে, পশ্চিম দিকের অংশ প্রতিহার বংশ। তাহলে উত্তর ভারতে এই ঘটনাগুলো ঘটলো। দেন দক্ষিণ ভারতে দেখো চালুক্যকে রিপ্লেস করলো রাষ্ট্রকূট, সুদূর দক্ষিণ ভারতে পল্লবকে রিপ্লেস করলো চোল। এই চোল এখান থেকে কিন্তু আপ টু 1200 পর্যন্ত চলবে, তাই চোলটাকে আমি আলাদা করে রেখেছি। চোল, তার সঙ্গে সঙ্গে এরপরে এই অংশটা আবার 3 নম্বরে চলে যাবে। কি চলে যাবে? 3 নম্বরে চলে যাচ্ছে। 3 নম্বরে চলে যাচ্ছে কখন? চৌহান বংশ। কোন বংশ? চৌহান বংশ। 3 নম্বরে চলে যাচ্ছে চৌহান বংশ। কি বংশ? চৌহান বংশ। রাষ্ট্রকূট যেটা, সেটা 3 নম্বরে কোন বংশ চলে যাচ্ছে? 3 নম্বরে চলে যাচ্ছে আবার চালুক্য, তাকে বলা হয় পশ্চিমী চালুক্য। পশ্চিমী চালুক্য, এটা তাহলে 3 নম্বরে চলে যাচ্ছে। এইবার এখানে তাহলে চোল, এটাই 2 নম্বর থেকে আবার 3 নম্বরে চলে যাচ্ছে। তার মানে 2 আর 3 মিলে চোল। পাল বংশ এটা রয়েছে, তার সঙ্গে এক্সটেন্ডেড আরো কে এলো? সেন বংশ। তার মানে আমরা যদি লিখি 3 নম্বরে, তাহলে 3 নম্বরে আমরা কি লিখব? আমরা 3 নম্বরে লিখব, এখানে হবে চৌহান বংশ, তারপর তার সঙ্গে উত্তর ভারতে থাকবে সেন বংশ, আর দক্ষিণ ভারতে থাকবে পুরো চোল বংশ। তার মানে এই যে সেম টাইম বলে যে অংশটা লিখেছি আমি, এই অংশটাতে কারা কারা থাকলো? তাহলে এই যে অংশটা, এখানে থাকলো পুষ্যভূতি, চালুক্য, পল্লব। 2 নম্বরে থাকছে কে? একদিকে থাকছে পাল, আরেকদিকে থাকছে পশ্চিমে থাকতে প্রতিহার, আর নিচে থাকতেছে রাষ্ট্রকূট, আর এরই এক্সটেন্ডেড পার্ট থাকবে চোল, যেটা থাকবে 3 নম্বরেও থাকবে, 2 নম্বরেও থাকবে, আবার 3 নম্বরেও থাকবে। বোঝা গেল বিষয়টা কি? ভালো করে বোঝার চেষ্টা করো, নিশ্চিতভাবে বোঝা যাবে। এই হচ্ছে আমাদের হিস্ট্রি। আবার বলবো, যখন আমি নেক্সট ক্লাসে পাল, প্রতিহার, রাষ্ট্রকূট আমরা পড়বো, তখন আমি তোমাদেরকে আবার একবার বলবো, ঠিক আছে, কার রিপ্লেসে কে এসছে। পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, তার রিপ্লেসে শেষে পড়ে থাকবে কে? দক্ষিণ ভারতে চোল, উত্তর ভারতে চৌহান বংশ। আরও অন্যান্য বংশ আছে, কালচুরি টালচুরি, প্রচুর বংশ আছে, সেগুলোকে আমরা কিন্তু অতটা দেখবো না। সেগুলো দেখতে গেলে সে রাত্রি আর ভোর হবে না কখনো। তাহলে যাই হোক, এই জায়গাটা বোঝা গেল। পরের দিন তাহলে আমরা পাল, প্রতিহার, রাষ্ট্রকূট এই 3টে অংশ পড়বো। তারপরে ক্লাসে আমরা পড়বো চোল বংশ পড়ে নেবো আগে, তারপরে চৌহান বংশ দিয়ে শেষ করব। কারণ চৌহান বংশের পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করে আমরা মধ্যযুগের ভারতে ঢুকে যাব। তার মানে আর 2টো ক্লাস হলে আমাদের এনসিয়েন্ট হিস্ট্রি শেষ হয়ে যাবে। মধ্যযুগের ইতিহাসে 4টে ক্লাস আরামসে শেষ হয়ে যাবে। আধুনিক ভারতের 8 থেকে 9টা ক্লাসের মধ্যে আধুনিক ভারত শেষ হয়ে যাবে। তারপরে 5-6টা পলিটির ক্লাস, 5-6টা ইকোনমিক্সের ক্লাস, 50 ডে 50 ম্যারাথন আমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি। ঠিক আছে, সবাই ভালো করে মন দিয়ে পড়বে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি শারীরিকভাবে প্রচুর অসুস্থতার কারণে কয়েকদিন ধরে ভুগেছি, এখনও সুস্থ হইনি, তাও ক্লাসগুলো করছি।
অতএব তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নতুন যারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই ধরনের ক্লাস কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য থাকবে। ওয়েস্টবেঙ্গল আমাদের এসএসসির গ্রুপ সিডির ক্লাসও এইভাবে আমি নিয়ে আসবো, সঙ্গে কোশ্চেন আনসারও আলোচনা করব, তোমাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবে, টাটা।